আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ৩২। ইয়ে সকাল ৭টা, দিনের একেবারে শুরুর দিক। রাতের কালো আবেশ তখনও পুরোপুরি কেটে যায়নি। আকাশে হালকা নীলের সাথে মিশে থাকে কুয়াশার সাদা পরত। পাখিদের কিচিরমিচির ডাক ভেসে আসে। বাতাসে থাকে ভেজা ঘাসের সুবাস। এই সময়টা নতুন করে শুরু করার শান্ত অথচ প্রাণবন্ত এক আবহ তৈরি করে। বাড়ির সকলে উঠেই যার যার কাজে লেগে পড়েছে। আদিব রাজসহ সকলে মিলে আসিফকে আবারও হলুদ দিয়ে গোসল করাচ্ছে। দুপুরে বিয়ে পড়ানো হবে বলে সকলে ব্যস্ত প্রস্তুতিতে। আদিব বাঁকা হেসে বলল, ওদিকে হায়াতে মিলে আসিফের রুম ফুল দিয়ে সাজাচ্ছে। ঠিক তখনই আরবি একটি লাল গোলাপ তুলে নিয়ে নিজের কানে গুজে নিল। হায়াতের চোখে পড়তে একগাল হেসে বলল, দেখো নূপুর, রিয়া মিনহাজা আরুকে কত কিউট লাগছে, তাই না? মিনহাজা মুচকি হেসে বলল, হ্যাঁ ভাবি, একদম পুতুলের মতো লাগছে। তার কথায় বাকিরাও মাথা নাড়ল। নূপুর হেসে বলতে শুরু করলো, আমার যদি আর একটা ভাই থাকতো তবে আরবিকেই ভাবি করে আনতাম। রিয়া দুষ্টুমি করে বলল, হ্যাঁ, আমি ভাবছি রাজভাইয়ের সাথেই আমাদের আরুকে বিয়ে দিয়ে দেই, কেমন হবে ভাবি? সকলের হাসি ঠাট্টার মাঝে লজ্জায় আরবি কাঁদো কাঁদো হয়ে গেল। হায়াত এগিয়ে গিয়ে আরুর গালে আলতো একটা চুমু খেয়ে হাসতে হাসতে বলল, না না, আরুকে কখনোই রাজভাইয়ার মতো গোমরা মুখ মানুষের সাথে বিয়ে দেওয়া যাবে না। আমাদের ডার্ক রোমান্স গল্প পড়ুয়া আরবের জীবন তো শেষ হয়ে যাবে যদি এমন গম্ভীর মুখ কারোর সাথে বিয়ে হয়ে যায়। কথাটা শুনে সকলে আবারও হেসে উঠল। কিছুক্ষণ আড্ডা শেষে সবাই আবার রুম সাজানোর কাজে ব্যস্ত হয়ে গেল। এদিকে আসিফ গোসল সেরে রুমে ঢুকলো। ভেতরে ঢুকতেই দেখে চারপাশে ফুলের সাজ আর বোনদের হাসাহাসি। মাথা চুলকে গলা খাকড়ি দিয়ে বলল, তোদের এসব করতে কে বলেছে? হায়াত মুচকি হেসে জবাব দিল, কে আবার ভাইয়া, আপনার ভাইয়ের কড়া আদেশ বাসর ঘর সাজাতেই হবে। রিয়াও হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আদিব তো ভোর ৫টায় উঠে ফুল কিনে এনেছে। আসিফ তোয়ালে কাঁধে রেখে দাঁড়িয়ে রইল। হঠাৎ চোখ গেল আরবির দিকে। কানে তখনও সেই গোলাপ। আসিফের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মনে মনে ভাবল, মেয়েটা সত্যি ভীষণ সুন্দর। সামান্য একটা ফুলে কি অদ্ভুত মানিয়েছে তাকে। সকাল 10টা, সকলে একে একে নাস্তা সেরে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই আদিবের দাদি সবাইকে গোসল সেরে তৈরি হতে বললেন। কথা মতো সকলে হাত মুখ ধুয়ে যে যার মতো রেডি হতে চলে গেল। এমন সময় বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করলো আরবির মা বাবা। সবেমাত্র সিঁড়ি দিয়ে উপরে উঠছিল আরবি, কিন্তু বাবা মাকে দেখে আনন্দে দৌড়ে নেমে এলো নিচে। হায়তো একগাল হেসে দ্রুত নেমে এলো। আরবি ছুটে গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরলো, আর হায়াত ভদ্রভাবে সালাম জানিয়ে জড়িয়ে ধরলো। চারপাশে হাসির রোল উঠল। মিসেস সুফিয়া আর মিসেস অরোরা তাড়াতাড়ি এগিয়ে এসে অতিথিদের ডাইনিং টেবিলের দিকে নিয়ে গেলেন। আরবির মা একজন গাইনোলজিস্ট বিশেষজ্ঞ, আর তার বাবা শাহানুর খান একজন ব্যাংকার। এদিকে আদিবের ঘোর বিপদ, পাঞ্জাবির একটা বোতাম খুলে গিয়েছে। অনলাইনে অর্ডার করা করলেও নতুন পাঞ্জাবি আসতে 3 দিন লেগে যাবে। এখন চাইলেও বাইরে গিয়ে কেনার সুযোগ নেই, সময়ও কম। হায়াত পা টিপে টিপে রুমে ঢুকতেই দেখলো আদিব চিন্তিত মুখে বসে আছে। কপাল কুঁচকে হায়াত বলল, কি হয়েছে, গোসল করে পাঞ্জাবি পরছেন না কেন, নাকি অন্য কিছু পরবেন? আদিব দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, বোতামটা খুলে গেছে, নতুন কেনাও সম্ভব না। হায়াত এগিয়ে এসে আদিবের কোলে বসলো। আলতোভাবে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আদিব মুহূর্তেই লাজুক পাখিকে কাছে টেনে আবেশে ডুবে গেল। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিয়ে হায়াত মুচকি হেসে বলল, অনলাইনে অর্ডার করুন তাহলে। আদিব গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলল, এটা তো খাবার না বউ, বললেই যে সঙ্গে সঙ্গে চলে আসবে। হায়াত এবার বুঝলো সমস্যাটা আসলে গুরুতর। সে ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে ওয়ারড্রোব খুলে সুই সুতা বের করলো। আদিবের হাত থেকে বোতামটা নিয়ে নিপুণভাবে সেলাই করতে লাগলো। 3 মিনিটের মধ্যেই কাজ শেষ। হাতের কাজের নিখুঁত ফলাফল আদিবকে দেখে হায়াত মুচকি হেসে বলল, এবার আর কোনো সমস্যা নেই। আদিব হ্যাঁচকা টান দিয়ে হায়াতকে বুকে জড়িয়ে ধরলো। গলায় নাক ডুবিয়ে আদিব প্রশংসা করলো, বা, আমার বউ দেখি সব কাজেই পারদর্শী। হায়াত চুলগুলো এলোমেলো করে দিয়ে হাসলো, হ্যাঁ, টুকটাক জানি। আচ্ছা, এবার জানতো, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। আদিব আর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর আরাবি, নুপুর আর অন্যরা রুমে এলো। হায়াত তখন বিছানার চাদর ঠিক করছিল। সবাই ডিভানে বসলো। আরাবি হাতে শাড়ি নিয়ে বসে বিরক্ত মুখে বলল, এই জানো, আমাকে কেন শাড়ি পরতে হবে, তোরা পর না। হায়াত কাজ করতে করতে বলল, না না, আজকে সবাই পরবো, তা তোকেও পরতে হবে। কিছুক্ষণ আড্ডা দিয়ে সকলের নুপুরের রুমের দিকে রওনা দিল। হায়াত আলমারি থেকে একটা গাঢ় মেরুন রঙের শাড়ি বের করে নিয়ে বাকি মেয়েদের সাথে চলে গেল।
মুহূর্তের মধ্যেই হাসি আনন্দে ভরে উঠল রুম। একে একে সবাই সাজগোজ শুরু করলো। শাড়ি গুজে নিল, টিপ পরে নিল কপালে। হায়াত নিজে সেজে নিয়ে আরবের খোপায় আলতো করে একটা লাল গোলাপ গুজে দিল। মেয়েটাকে যেন আরো বেশি সৌন্দর্যে ফুটে উঠল। এদিকে বাড়ির বড়রা, মা চাচিরা তরুণীদের সাথে তাল মিলিয়ে সেজে নিচ্ছেন। এক সময় সবাই একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুম যেন ছোট্ট এক আনন্দ। আদিবের চোখ হায়াতের উপর গিয়ে থমকে গেল। হায়াতকে যেন আজ নতুন করে দেখছে। এতদিনে চেনা মানুষটা হঠাৎ অন্য এক জগৎ থেকে নেমে এসেছে যেন। একটু বেশি সুন্দর লাগছে তার লাজুক পাখিকে। ঠিক তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলেন রাকিব চৌধুরী আর জাকির চৌধুরী। দুজনেই সাদা পাঞ্জাবিতে দারুণ লাগছিল। হায়াত মিষ্টি হেসে বলল, বাবা চাচ্চু, মাশাল্লাহ, আপনাদের অনেক সুন্দর লাগছে। অনেকদিন পর দেখলাম আপনারা সাদা পাঞ্জাবি পরলেন। দুই ভাই হেসে হায়াতের মাথায় হাত বুলিয়ে দিলেন। পাশে বসা মিসেস অরোরা আর সুফিয়া মুখ গোমড়া করে বললেন, হ্যাঁ, তাদেরই শুধু সুন্দর লাগছে, আমাদের নয় নাকি? হায়াত হেসে তাড়াতাড়ি বলল, আরে না আম্মু, আপনাদেরও দারুণ লাগছে। এই সময় রাজ এসে হাজির হলো আসিফকে নিয়ে। বিয়ের সাজে আসিফকে রাজপুত্রের মতো লাগছে। মিসেস সুফিয়া এগিয়ে এসে ছেলের কপালে চুমু খেলেন। বাজান, আম্মুর জন্য বউ না, একেবারে লক্ষ্মী মেয়েকে নিয়ে আসো। আসিফ মৃদু হেসে দৃষ্টি ফেলল। চোখ গিয়ে থমকালো আরবির দিকে। কালো শাড়িতে মেয়েটি যেন একেবারে অপরূপা। নিজের অজান্তে আসিফের বুকের ভেতর কেমন এক ধাক্কা খেলো ক্রাশ। মনে মনে নিজেকে গালি দিতে লাগলো। কখনো কোনো মেয়েকে এভাবে ভালো লাগেনি, এভাবে তাকিয়েও দেখি নাই। আজ হঠাৎ এই কেমন অনুভূতি। আসিফের ভাবনার মাঝে হঠাৎ আদিব তার পিঠে চাপড় মেরে বলল, এখনই বউ নিয়ে দিবাস্বপ্ন দেখার দরকার নেই স্যার। আগে চলুন বিয়ে করিয়ে বউ নিয়ে আসি। আদিবের কথায় সকলে হো হো করে হেসে উঠল। আরবির মা বাবাও এসে মেয়ের পাশে দাঁড়ালেন। হঠাৎই রাকিব চৌধুরীর ফোনটা বেজে উঠল। সবার দৃষ্টি ঘুরে গেল তার দিকে। তিনি চশমাটা টেনে ঠিক করে কল রিসিভ করলেন। ওপাশে কি বলা হলো সেটা শোনা গেল না, কিন্তু মুহূর্ত পরেই তার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। ধপ করে মেঝেতে বসে পড়লেন রাকিব চৌধুরী। বাবা, বলে চিৎকার করে ছুটে গেল আদিব। বাবাকে জাপটে ধরল। হঠাৎ পুরো ঘর স্তব্ধ। সাংবাদিকরা ব্যস্ত ক্যামেরা ক্লিক করতে। একজন তো ভিডিও করতে শুরু করেছে। রাজ রেগে গিয়ে সবাইকে থামাতে লাগলো। শাহাদাত ছুটে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে গেল। রাকিব চৌধুরীকে সোফায় বসানো হলো। সকলে মিলে হায়াত দৌড়ে গিয়ে বরফ এনে তার মাথায় চাপালো, কারণ তিনি চিন্তায় পড়ে গেলে সহজে ব্লাড প্রেশার বেড়ে যায়। আসিফ হাঁটু গেড়ে বসে কণ্ঠ কাঁপিয়ে বলল, কি হয়েছে চাচ্চু? জাকির চৌধুরী ভাইয়ের পিঠে হাত বুলিয়ে ফিসফিস করে বললেন, কিছু বলো ভাই, এতটা অস্থির কেন, কি হয়েছে? আদিবও কেঁপে কেঁপে বলল, বাবা, কিছু হয়েছে, অফিসে কোনো সমস্যা, আমি গেলে দেখি। অবশেষে কপালে হাত রেখে ভেঙে পড়া কণ্ঠে বললেন রাকিব চৌধুরী, কনের খবর এসেছে, বউ পালিয়েছে অন্য ছেলের সাথে, বাড়িতে কান্নার রোল উঠেছে, প্রেস মিডিয়া পেছনে লেগে আছে, আমার ব্যবসা সর্বনাশ হয়ে যাবে। এখন বলো আমি কি করব? কথা শেষ হতেই ঘরে একসাথে চিৎকার, কান্না আর অবিশ্বাসের শ্বাসরোধী আবহ। আসিফের মা ডুকরে কেঁদে উঠলেন। জাকির চৌধুরী রাগে ফুঁসতে ফুঁসতে কনের বাবাকে ফোন করে ক্ষোভ উগরে দিতে লাগলেন। সময় যেন থমকে ছিল প্রায় 1 ঘন্টা। তারপর হঠাৎ নীরবতা ভেঙে মিসেস অরোরা চিন্তিত গলায় বললেন, আচ্ছা, চাইলে একটা কাজ করতে পারি। সবাই তাকালো তার দিকে। তিনি চোখ সরালেন না। ধীরে ধীরে আরবির মায়ের দিকে তাকিয়ে বললেন, আপা, একটা আবদার আছে, রাখবেন? অবাক দৃষ্টিতে মিসেস সাইমা জবাব দিলেন, হ্যাঁ আপা, বলুন, চেষ্টা করব। মিসেস অরোরা একদমে বলে ফেললেন, আসলে এই বিপদের মুহূর্তে আমি চাই আপনার মেয়েকে আমাদের আসিফের সাথে বিয়ে দিতে। আপা বুঝতেই পারছেন, এতক্ষণে নানান কথা রটতে শুরু করেছে। মুহূর্তে মিসেস অরোরার কথায় পুরো ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই, শুধু চাপা নিঃশ্বাস আর অস্থিরতার আবহ। জাকির চৌধুরী ধীরে ধীরে এগিয়ে গেলেন আরবির বাবার কাছে। তার দুটো হাত নিজের মুঠোয় নিয়ে কণ্ঠ ভারী করে বললেন, ভাই হিসেবে চাইছি, আপনার মেয়েটাকে আমাদের ঘরে দেবেন। কথা দিচ্ছি কোনোদিনও ভালোবাসার ঘাটতি অনুভব করবে না। আরবিকে নিজের সন্তানের মতো যত্নে রাখবো। ঘর জুড়ে এক মুহূর্তে নীরবতা। সবার চোখ এবার ঘুরল আরবির দিকে। মেয়েটা চুপচাপ বসে আছে, চোখ নামানো, ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো কথা বলছে না। হায়াত দম বন্ধ হয়ে তাকিয়ে আছে আরবির মুখে। মনে মনে আতঙ্কে ভাবছে, যদি আরবি আসিফ ভাইকে না মেনে নেয়, যদি মাথা নেড়ে না বলে দেয়। সময় যেন থেমে গিয়েছিল। প্রায় 2 ঘন্টা ধরে বোঝানো সমঝানোর পর
অবশেষে আরবির মা বাবা মাথা নিচু করে সম্মতি জানালেন। সবার মুখে স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়িয়ে গেল। রাকিব চৌধুরী কণ্ঠ ধীর করে আদিবের দিকে তাকিয়ে বললেন, কাজীকে ফোন দাও আদিব, এখানে এই মুহূর্তে ওদের বিয়ে পড়ানো হবে। নীরব ঘরে হঠাৎ যেন আলো জ্বলে উঠল। সবার মুখে একে একে আনন্দের হাসি ফুটে উঠল। শুধু আসিফের মুখে ছিল অন্যরকম এক মুচকি হাসি, যেন ভেতরে ভেতরে সে এটাই চাইছিল। হাজারো অজুহাতের আড়ালে এই মুহূর্তটাই যেন তার জন্য অপেক্ষা করছিল। হায়াত মুচকি হেসে বলল, ইস, আরু বেবি, তোর কি ভাগ্য রে, নিজের বাসর ঘরটা আজ নিজেই সাজিয়েছিস। হঠাৎ কথা শুনে আরবি বড় বড় চোখ করে তাকালো হায়াতের দিকে। কিছুক্ষণ পর হায়াত আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। বিকেল হয়ে আসছিল, সকলে যেন একটু চা খেলে ভালো লাগে। চা বসিয়ে গুনগুন করতে করতে চামচ নাড়ছিল হায়াত। ঠিক তখনই পেছন থেকে দুটো বাহু এসে জড়িয়ে ধরল তাকে। চমকে উঠে পেছনে তাকাতেই দেখলো আদিব। বুকের উপর ঠেলা দিয়ে গম্ভীর মুখে বলল, ধুর, এভাবে হঠাৎ করে কেউ আসে? জানেন আমি কত ভয় পেয়ে গিয়েছি। আদিব ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে কানে কানে বলল, তাই নাকি লাজুক পাখি? হুম, তাই। কিন্তু আপনি এখানে কেন? আদিবের চোখ নামলো হায়াতের বক্ষের দিকে। মৃদু গলায় মজা করে বলল, এই তো একটু দুধ খেতে এলাম। হায়াত অবাক হয়ে পাশে রাখা খুন্তি হাতে তুলে নিল। কি বললেন আপনি? আদিব সঙ্গে সঙ্গে একটু দূরে সরে গেল। আরে না না যান, আমি বলতে চেয়েছিলাম তোমার দুধ দিয়ে চা খাবো। হায়াত চোখ কুঁচকে তাকালো। কি? আদিব হাত নেড়ে তাড়াতাড়ি বলল, না না, দুধ চা বউ, রাগ করলে নাকি? আমি তো মজা করছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি থাকো, আমি যাচ্ছি। কথা শেষ না হতেই আদিব সরে গেল। আর হায়াত হো হো করে হেসে উঠল। 10 মিনিট পর গরম গরম চা নিয়ে হায়াত একে একে সবার হাতে ধরিয়ে দিল। চায়ের পেয়ালার ভেতর ধোঁয়া উঠতে উঠতেই যেন ঘরটা আরো উষ্ণ হয়ে উঠল। সেই সময় দরজায় টোকা পড়ল। কাজী সাহেব এসে পৌঁছেছেন। মুহূর্তেই সবাই গুছিয়ে বসলো। আসিফকে আর আরবিকে ডেকে এনে দুটো সোফায় বসানো হলো। পরিবেশ হঠাৎ থমথমে, শুধু সবার নিঃশ্বাস আর দোয়া দরদ পড়ার সুর ভেসে আসছিল। কাজী সাহেব নিয়ম মেনে দোয়া শেষ করে কবুল বলতে বললেন। আসিফ ধীর কণ্ঠে এক নিঃশ্বাসে বলে দিল, আলহামদুলিল্লাহ কবুল। কিন্তু আরবির ঠোঁট কাঁপছিল, চোখ ভিজে উঠল, দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল গালে। তারপর কাপা গলায় সে উচ্চারণ করল, আলহামদুলিল্লাহ কবুল। ঘর জুড়ে সবার মুখে তখন আলহামদুলিল্লাহ ধ্বনি। শুকরিয়া আদায় হলো, একে একে মিষ্টিমুখ করানো হলো সবাইকে। কেউ খেয়াল করলো না কোণের সোফায় বসে থাকা আসিফ নিঃশব্দে মাথা নিচু করে এক মুঠো হাসি চেপে রেখেছিল, যেন এটাই তার কাঙ্ক্ষিত চাওয়া আজ পূরণ হওয়ার মুহূর্ত। সকলে মিষ্টিমুখ করে নিল। আস্তে আস্তে সকল আত্মীয় স্বজনদের খাওয়ানোর পর্ব শুরু হলো। আরবি হায়াতের রুমে বসে আছে, আর হায়াত একে একে মিসেস সোফিয়ার দেওয়া গহনাগুলো আরবিকে পরাচ্ছে। আরবি এক মনে আয়নার দিকে তাকিয়ে আছে। খানিক পর বলল, বুঝলি জানো, মানুষ বলে যেটা মন থেকে চাওয়া হয় সেটা নাকি সহজে পাওয়া যায় না। কিন্তু আমার বেলায় ঠিক তার অন্যটা হলো। হায়াত যেন আরবির কথা তেমন একটা বুঝলো না, তাই আনমনে সাজাতে লাগলো। সাজানো প্রায় শেষ। এখন আরবির দিকে হা হয়ে নূপুর মিনহাজারিয়া লাল টুকটুকে শাড়ি আর গা ভর্তি গয়নাতে আরোকে বেশ আবেদনময়ী লাগছে। সবাই মিলে আসিফের রুমে আরবিকে বসিয়ে দিল। আরবি একটু ঘাবড়ে গিয়ে হায়াতের দিকে তাকালো। হায়াত আরবিকে বোঝালে আসিফ কিছু বলবে না। একটু পর আসিফকে নিয়ে আদিবরা আসলো। সকল মেয়েরা আসিফের দরজার সামনে দাঁড়ালো। আসিফ অনেকক্ষণ জোরাজুরি করার পর 10,000 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করলো। আরবি চুপচাপ বসে আছে। আসিফ গিয়ে মুচকি হেসে দরজা আটকে দিল। আরবির ঘোমটা একটু উঠিয়ে আসিফ মুচকি হেসে মনে মনে ভাবলো, কি বলে কথা শুরু করব, সে তো এখন আমার বউ। গলা খাকারি দিয়ে বলল, ভালো আছেন ম্যাডাম? আরবি চোখ বন্ধ করে বলল, আমি ওয়াশরুমে যাব। আসিফ বুঝতে পারলো আরবি একটু ঘাবড়ে গিয়েছে, তাই মনে মনে হেসে বলল, হ্যাঁ যাও, ওই যে ওইখানে। আরবি দৌড়ে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ধপাস করে পড়ে গেল শাড়ির সাথে বেজে গিয়ে। আসিফ পেছনে তাকাতেই হা হয়ে গেল। আরবি ফ্লোরে হা হয়ে পড়ে আছে। অনেক কষ্টে হাসি কন্ট্রোল করে আরবিকে উঠে বসতে সাহায্য করলো। আরবি লজ্জায় মাথা নিচু করে আছে। আসিফ ঠোঁট কামড়ে হেসে বলল, বেশি ব্যথা পেয়েছো? আবার না। আসিফ আর কিছু না বলে আরবিকে কোলে তুলে নিল। আরবি যেন আরো বেশি লজ্জা পেয়ে গেল। আরবিকে বিছানায় বসিয়ে আসিফ ড্রয়ার থেকে মলম এনে আরবির পায়ে লাগিয়ে দিতে লাগলো। আরও একটু পরপরই পা সরিয়ে নিচ্ছে। আসিফ রাগি চোখে তাকালো। আসিফ মলম লাগাতে লাগাতে হালকা গলায় বলল, তোমার কষ্ট হলে কিন্তু আমি সবার আগে বুঝবো, মনে রাখবে, এমন করবে না, ওকে? আরবি মুখ লুকিয়ে ফিসফিস করে উত্তর দিল, এত যত্ন নিচ্ছেন কেন?
আসিফ গম্ভীর স্বরে বলল, কারণ তুমি এখন শুধু আমার বউ নয়, আমার আমানতও। ঘরটা যেন এক মুহূর্তেই নরম আলোয় ভরে উঠল। বাইরে থেকে সবার হাসি ঠাট্টা ভেসে আসছে, কিন্তু ভেতরে দুজনের নীরবতায় সবকিছুকে ছাপিয়ে গেল। আসিফ আস্তে করে আরবের হাতের আঙুল ধরে বলল, ভয় পেও না, আমি একদিনে সবকিছু চাই না, ধীরে ধীরে তোমার সময় মতো। আরবি চোখ নিচু করে নীরব রইল, কিন্তু ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। এদিকে রাজ মনে মনে কিছু একটা ভেবে মুচকি হাসল, সবার উদ্দেশ্য করে বলল, আজ রাতে ছোটোখাটো চা কফি মিষ্টি দিয়ে আড্ডা দিলে খারাপ হয় না। হায়াত কিছু বলল না, কিন্তু সকলে রাজি হয়ে গেল। সকলে মিলে ঠিক করলো রাত 2টোর পর পার্টি শুরু হবে। সকলে ফ্রেশ হতে রুমে চলে গেল। আদিব আর হায়াত রুমে এসে বিছানায় শটানো হয়ে শুয়ে পড়ল। আদিব হায়াতের ওষ্ঠে নিজের ওষ্ঠ পরে নিল। মিনিট পাঁচেক পর বলল, বউ, আজ আমার বড্ড প্রেম প্রেম পাচ্ছে। হায়াত কপাল স্লাইড করে বলল, ওটা তো আপনার প্রতি ঘন্টাই পাই। আদিব হেসে হায়াতকে বুকের ওপর নিয়ে বলল, ধুর পচা, আমি ওটা বলিনি, আমি ভাবছিলাম চল একটু লং ড্রাইভে যাই। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো দুজন। আস্তে আস্তে চলতে শুরু করলো, আর আদিব একটা হিন্দি গান ছেড়ে দিল। আদিব ড্রাইভ করছে টাঙ্গাইলের রাস্তায়, আর হায়াত আদিবের কাঁধে মাথা দিয়ে গুনগুন করছে। গাড়ির হেডলাইটে অন্ধকার পথটা আলোকিত হয়ে উঠছে। চারিদিকে টাঙ্গাইলের নির্জন রাস্তায় হালকা কুয়াশা নেমে এসেছে। জানালা দিয়ে ঠান্ডা বাতাস হায়াতের শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছে। হায়াত মাঝ গুজে আছে আদিবের কাঁধে, গুনগুন করে গানের সুর মিলাচ্ছে। আদিব একবারের জন্য চোখ সরাচ্ছে না রাস্তা থেকে, তবু হাসিটা লুকাতে পারছে না। বউ জানো, এই রাত সবকিছু একেবারে সিনেমার মতো লাগছে। মনে হচ্ছে আমার চাওয়া পাওয়া সব পূরণ হচ্ছে। আজ রাতে আমরা বেবি নেওয়ার প্রসেসিং শুরু করব। হায়াত চোখ মুদে আসতে বলল, হুশ, বাড়ি গিয়ে ওটা বুঝবো, এখন মনোযোগ দিয়ে গাড়ি চালান। টাঙ্গাইলের গ্রামের রাত 10টা, শান্তি সব দিকে বিরাজ করছে। খোলা আকাশে চাঁদের নরম আলো পড়ছে ধান ক্ষেতের ওপর, যেখানে হালকা হাওয়া দুলছে ধানের গাছেদের পাতা। দূরে কুকুরের ভোকন, আর কেউ কোথাও ধীর আওয়াজে কথা বলার শব্দ শোনা যাচ্ছে। ঘরগুলোতে মৃদু আলো জ্বলছে, কেউ হয়তো রাতের খাবার খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে। বয়সী মানুষরা হয়তো বারান্দায় বসে দিনের ঘটনার গল্প করছেন, আর ছোট ছেলে মেয়েরা ঘরে খেলাধুলা শেষ করে ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সময় গ্রাম যেন এক শান্ত ও স্বপ্নময় আবহে ডুবে থাকে। গাড়িটা থামলো একটা নির্জন চায়ের দোকানের সামনে। দোকানদার হাই তুলতে তুলতে গ্লাসে ধোয়া ওঠা চা ঢালছিল। আদিব নেমে 2 কাপ চা অর্ডার দিল। হায়াত গাড়ি থেকে নেমে চারপাশে তাকিয়ে হাসলো। আহা, রাতে গ্রামটা কি শান্ত, তাই না? কিন্তু এত শান্ত পরিবেশ কেন এদিকে? আদিব কাপ হাতে এগিয়ে এলো। দুজন মাটির বেঞ্চে পাশাপাশি বসলো। টিনের ছাউনিতে টুপটুপ করে শিশির ঝরছে, আর দূরে জোনাকের আলো চিকমিক করছে। হায়াত চায়ের কাপে ফু দিতে দিতে হেসে বলল, এই চায়ের স্বাদটা মনে হয় শহরেও রাতের বেলায় কোনোদিন পাওয়া যাবে না। শহরের কফি শপে লাখ টাকা বিল দিলেও এই স্বাদ আসবে না। আদিব একটু হাসলো, আর হায়াতের কপালে আস্তে টোকা দিল। চা শেষ করে দুজন নদীর ঘাটে গিয়ে দাঁড়ালো। চাঁদের আলো পানির উপর ঝিকমিক করছে। হায়াত নিজের ওড়না দিয়ে ঠান্ডা হাওয়া থেকে মুখ ঢাকলো। আদিব পাশে দাঁড়িয়ে হাতটা শক্ত করে ধরলো। জানো হায়াত, তোমাকে ছাড়া এই দৃশ্যটা কেমন যেন ফাঁকা লাগতো। ফ্রেন্ডদের সাথে আসলেও এত ভালো লাগতো না। ফাঁকা তো হবেই, আমি ছাড়া তো আপনার জীবনটাই ফাঁকা। দুজন হেসে উঠল। তারপর নিস্তব্ধ রাতের মাঝে শুধু নদীর ঢেউ আর তাদের হাসির শব্দ ভেসে বেড়াতে লাগলো। আদিব আস্তে আস্তে হায়াতের দিকে ঝুঁকে পড়ল। ছোট ছোট করে অসংখ্য চুমু খেলো হায়াতের সারা মুখে। হায়াতও আবেশে চোখ বন্ধ করে নিল। প্রায় মিনিট পাঁচেক পর হায়াত আর আদিব উঠে পড়ল নদীর পাড় থেকে। এরপর গাড়িতে উঠে পড়ল দুজন। হায়াত আর আদিব আস্তে ধীরে গাড়িটি চলতে থাকলো।